বাংলাদেশে অক্সিজেন রপ্তানি বন্ধ করেছে ভারত। সংক্রমণ বাড়লে সংকটের শঙ্কা, বিকল্প আমদানির পরামর্শ। নয়টি করোনা হাসপাতালে ৩৭৫ কোটি টাকার অনিয়ম, বেশি দামে পণ্য ক্রয়, সরঞ্জাম না পেয়ে বিল পরিশোধ। গুলশানের ফ্ল্যাটে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার, শীর্ষস্থানীয় ব্যবসায়ীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা। হেফাজতে ইসলামের নতুন আহ্বায়ক কমিটি নিয়ে চলছে সমালোচনা, আঞ্চলিকতা ও স্বজনপ্রীতির অভিযোগ। করোনায় ভয়ার্ত মনে শান্তি ফেরাতে রাজধানীতে হাজির রক্তলাল কৃষ্ণচূড়া, তাপদাহে ক্লান্ত চোখে প্রশান্তির বার্তা। স্বাগত সকাল ৯টার ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছি সঞ্চারী মজিতমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি পুরো খবরে। বাংলাদেশে অক্সিজেন রপ্তানি বন্ধ করেছে ভারত, এতে দেশে কমেছে অক্সিজেন সরবরাহ। রোগীর চাপ কমায় এখন অক্সিজেনের ঘাটতি না থাকলেও সংক্রমণ বাড়লে সংকটে পড়তে পারে দেশ, তাই অন্য দেশ থেকে আমদানি করার পরামর্শ চিকিৎসকদের। বিশ্বের সবচেয়ে বড় অক্সিজেন উৎপাদনকারী দেশ ভারত, কিন্তু করোনা মহামারীর এই সময়ে অক্সিজেনের ভয়াবহ সংকটে দেশটি। অক্সিজেনের অভাবে প্রতিদিন মারা যাচ্ছে অনেক রোগী। বাংলাদেশের মোট চাহিদার ২০% অক্সিজেন আসে ভারত থেকে। কোনো ঘোষণা ছাড়াই গত ৬ দিন ধরে অক্সিজেন রপ্তানি বন্ধ করে দিয়েছে দেশটি। দেশে করোনা শনাক্তের হার কিছুটা কমেছে। এখন অক্সিজেনের দৈনিক চাহিদা ১৩০ টন, অথচ ১৫ দিন আগেই এই চাহিদা ছিল ১৮০ থেকে ২১০ টন। তখন ভারত রপ্তানি চালু রাখার পরও দৈনিক অক্সিজেন ঘাটতি ছিল ৫০ থেকে ৭০ টন। যদি ইন্ডিয়া থেকে আমরা ইম্পোর্ট করতে পারতাম তাহলে যেটা হতো যে আমরা আরো কিছু অতিরিক্ত সাপ্লাই করতে পারতাম। যদি অতিরিক্ত ডিমান্ড হয় বা কোভিডে আক্রান্ত হয়, পেশেন্টের সংখ্যা যদি বাড়ে, সেক্ষেত্রে আমাদের প্রোডাকশন যেটা আছে যদি অতিরিক্ত বেড়ে যায় তাহলে এটা কভার করা সম্ভব হবে না, তখন অক্সিজেনের শর্ট পড়বে। কলকাতায় প্রতি ১০০ নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হচ্ছে। এই অবস্থায় বাংলাদেশেও সংক্রমণ বাড়লে অক্সিজেন ঘাটতি মেটানো কঠিন হবে বলে মনে করছেন চিকিৎসকেরা। এই অদক্ষতা আমাদেরকে পদে পদে ভোগাচ্ছে এবং আমরা ইনকোঅর্ডিনেটেড, আমাদের কোঅর্ডিনেশনের গুরুতর অভাব, এগুলোর কারণেই আমরা ইন্ডিয়ার চেয়েও খারাপ একটা অক্সিজেন পরিস্থিতির মুখোমুখি হওয়া সম্ভব না। বিদেশের অল্টারনেটিভ সোর্স, ইন্ডিয়া ছাড়া অন্য কোনো অল্টারনেটিভ সোর্স থেকে আমাদেরকে অক্সিজেন, লিকুইড অক্সিজেন আনার প্ল্যান করতে হবে। দেশের অনেক কারখানা নিজেদের ব্যবহারের জন্য অক্সিজেন উৎপাদন করছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে প্রয়োজন হলে এসব অক্সিজেন তরলে রূপান্তর করে রোগীদের জন্য ব্যবহার করা হবে। অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের যে অক্সিজেনটি বাংলাদেশে তৈরি হয়, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ হয়েছে এবং তারা প্রতিশ্রুতিবদ্ধ যে বাড়তি যে আমাদের চাহিদাটি আছে সেটি তারা পূরণ করতে পারবেন। এবং হিসেব নিকেশ করে দেখা গেছে যে এখন পর্যন্ত বাংলাদেশে যে পরিমাণ অক্সিজেন তৈরি হয় সেটি আমাদের অভ্যন্তরীণ এখন যে জরুরি চাহিদাটি আছে সেটি পূরণ করবার জন্য যথেষ্ট। করোনা চিকিৎসায় সবচেয়ে কার্যকরী অক্সিজেন থেরাপি। সরকারি হাসপাতালের মাত্র ৯২টি ইউনিটে চালু আছে সেন্ট্রাল অক্সিজেন। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর মধ্যেও অনিয়মের বৃত্ত থেকে বেরোতে পারছে না স্বাস্থ্য খাত। রাজধানীর করোনা ডেডিকেটেড ৯ হাসপাতালে কয়েক গুণ বেশি দামে পণ্য কেনা এবং সরঞ্জাম না পেয়ে বিল পরিশোধ সহ ২০ ধরনের অনিয়ম হয়েছে। এক বছরেই এই অনিয়মের পরিমাণ পৌনে ৪০০ কোটি টাকার। এই তথ্য দিয়েছে খোদ স্বাস্থ্য মন্ত্রণালয়। ঢাকায় করোনা চিকিৎসায় পরিচিত নাম কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। ২০১৯ সালের ২৯ ডিসেম্বর ৫৬ ধরনের কেমিক্যাল রিয়েজেন্ট সামগ্রী সরবরাহে ঠিকাদারি প্রতিষ্ঠান ইমেজিং মেডিটেককে কার্যাদেশ দেয় হাসপাতালটি। পরবর্তী ১ বছর কোনো পণ্য সরবরাহ করেনি ঠিকাদার, অথচ বিল তুলে নিয়েছে ২,৯৪,৯০,০০০ টাকা। নিয়ম অনুযায়ী পণ্য সরবরাহ না করে বিল তুলে নেয়ার সুযোগ নেই।
কুর্মিটোলার এই কেমিক্যাল আমদানির মতো করোনার বিশেষায়িত অন্য ৮ হাসপাতালের ৯৫ খাতে কেনাকাটায় ৩৭৫ কোটি টাকার অনিয়ম মিলেছে খোদ স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিরীক্ষায়। হাসপাতালের তালিকায় রয়েছে সলিমুল্লাহ মেডিকেল, ঢাকা মেডিকেল, মুগদা জেনারেল, ঢাকা ডেন্টাল কলেজ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল, কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল এবং পঙ্গু হাসপাতাল। এক এক হাসপাতালে অনিয়ম ভিন্ন ভিন্ন কায়দায়। ২০১৯ সালের জুলাই থেকে গত বছরের জুন পর্যন্ত এক বছরের কেনাকাটা নিরীক্ষা করে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ২০ ধরনের অনিয়ম পেয়েছেন তারা। এর মধ্যে ৩৫০ টাকার কম্বল কেনা হয়েছে ২,৪১৮ টাকায়। ওষুধ সরঞ্জাম না পেয়েই বিল পরিশোধ করা হয়েছে। ব্যবহারের অযোগ্য অনেক পণ্য কেনা ছাড়াও একই মালিকানার ৩ প্রতিষ্ঠানকে দরপত্রে অংশ নেয়ার সুযোগ দেয়া হয়েছে। স্বাস্থ্য খাতে বাজেট ও কেনাকাটার জন্য বেশ কয়েকটি ধাপ পেরুতে হয়। এক্ষেত্রে অনিয়মের জন্য সবগুলো ধাপে জবাবদিহির অভাবকে দুষছেন বিশেষজ্ঞরা। এই ধরনের অনিয়ম দুর্নীতি কোনোভাবেই সহ্য করা সম্ভব নয়। যারা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত এই ধরনের সিদ্ধান্তকে পরিবীক্ষণ করার, তারা তাদের অবস্থান থেকে তদন্ত অনুসন্ধান করবেন বিভাগীয় পর্যায়ে, আর একই সাথে এটা দুর্নীতি দমন কমিশনের এখতিয়ারভুক্ত। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করেছে নিরীক্ষা কমিটির সদস্যরা। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ চলছে। জবাব চাইবো, ওই ডকুমেন্ট, তাদের সাপোর্টিং ডকুমেন্ট সহ তারা জবাব দিবে। জবাব যদি সন্তোষজনক হয় তাহলে আমরা সুপারিশ করবো উদ্যোগ করতে, আর যদি জবাব সন্তোষজনক না হয় তাহলে এটা যারা লায়াবল তাদের থেকে এটা রিকভার করার ব্যবস্থা, যার যেরকম দায়িত্ব সেভাবে তাকে রেসপন্সিবল করা হবে। স্বাস্থ্য খাতের দুর্নীতিতে জড়িতদের প্রয়োজনে আইনের আওতায় আনা হবে, পাশাপাশি তাদের বেতন ভাতা থেকে আদায় করা হবে অর্থদণ্ড। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মোকাবিলায় লকডাউন আরও ১ সপ্তাহ বাড়ানো হয়েছে। ২৮ এপ্রিল শেষ হতে যাওয়া বিধিনিষেধ চলবে ৫ মে পর্যন্ত। সোমবার আন্তঃমন্ত্রণালয়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ প্রজ্ঞাপন জারি হবে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এদিকে তথ্য মন্ত্রণালয় বিবৃতি দিয়েছে, ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক, না মানলে আইনি ব্যবস্থা। দ্বিতীয় ঢেউয়ে করোনায় শনাক্ত ও মৃত্যু বাড়তে থাকলে ১৪ এপ্রিল থেকে ৭ দিনের লকডাউন দেয় সরকার। সেটি আরও কঠোর করে বাড়ানো হয় ২৮ এপ্রিল পর্যন্ত। এখন বাড়ানো হলো ৫ মে পর্যন্ত। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ভারতে করোনা ভাইরাস পরিস্থিতি অবনতি হওয়ায় বাড়ানো হলো লকডাউন। এই সময় চলবে না গণপরিবহন, বন্ধ থাকবে সরকারি বেসরকারি অফিস। আমাদের বিশেষজ্ঞদের পরামর্শ যে আরো ১ সপ্তাহ এটাকে কন্টিনিউ করতে হবে। ভারতের অবস্থাটা এত ডিটারিয়েট করছে, এইটা নিয়ে আমরা খুব ভয় পাচ্ছি যে এটা যদি বাংলাদেশে চলে আসে তো প্রজ্ঞাপন আমাদের কালকে হবে। প্রতিমন্ত্রী আরও জানান, এই সময় মার্কেট ও দোকানপাট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। চালু থাকবে ব্যাংক ও শেয়ার বাজার। অফিসগুলো যেভাবে আছে অফিসে বন্ধ থাকবে এবং আমাদের গণপরিবহন বন্ধ, দোকানপাটগুলো খোলা থাকবে, মার্কেট থাকবে ৮টা পর্যন্ত। লকডাউনে বন্ধ থাকছে বাস, লঞ্চ ও ট্রেন চলাচল, তবে অভ্যন্তরীণ ও বিশেষ ব্যবস্থায় আন্তর্জাতিক ফ্লাইট চলবে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার সংক্রমণ রোধে চলমান লকডাউনের মাঝে মার্কেট, শপিং মল খুলে দেয়ায় প্রায় স্বাভাবিক হয়ে উঠেছে রাজধানীর জনজীবন। সড়কে চলছে বাস ছাড়া প্রায় সব ধরনের যানবাহন। সকাল থেকে রাজধানীতে গাড়ি চলাচল বেড়ে যাওয়ায় কোথাও কোথাও দেখা দিয়েছে যানজট। লকডাউনের কারণে যারা ঢাকা ছেড়েছিলেন তাদেরও অনেকেই ফিরেছেন রাজধানীতে। এছাড়া বেশিরভাগ রাস্তায় চেকপোস্ট না থাকায় অবাধেই চলাচল করছে মানুষ। তবে পুলিশ বলছে, মার্কেট ও শপিং মল খোলা থাকলেও লকডাউনের বিধিনিষেধ কার্যকরের চেষ্টা করছেন তারা। রাস্তায় গাড়ির সংখ্যা বেশি হওয়ায় সব গাড়ি জিজ্ঞাসাবাদের আওতায় আনা সম্ভব হচ্ছে না, তাই চেকপোস্ট সরিয়ে নেওয়ার কথা জানায় পুলিশ। এদিকে দোকান ও মার্কেটে স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর না হলে দ্রুত করোনা সংক্রমণ বাড়ার শঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। লকডাউনের এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে এবার ঢাকা এবং লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজধানীর রামপুরায় আছেন আমাদের সহকর্মী আলামিন হোসেন, তার কাছে। আলামিন, লকডাউনের মেয়াদ বাড়ানোর খবরে অফিসগামী মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন? যেহেতু গণপরিবহন বন্ধ, তারা কিভাবে অফিসে যাচ্ছেন এবং স্বাস্থ্যবিধি তারা কতটুকু মানছেন? দেখুন, লকডাউন নিয়ে আসলে পুলিশ এবং গণমাধ্যম কর্মী ছাড়া আর কারোর মধ্যে খুব একটা আগ্রহ নেই।
যে যার মতো করে বের হচ্ছে, যে যার মতো করে স্বাস্থ্যবিধি ভেঙে নিয়ম ভেঙে বেরোচ্ছে। আমি যদি এখানকার পরিস্থিতি আপনাকে একটু দেখাতে চাই, আপনি নিশ্চয়ই মূল প্রতিবেদনে যেমনটা দেখাচ্ছিলেন যে পুলিশ কিন্তু তাদের মতো করে তারা চেষ্টা করে যাচ্ছে, তাদের চেকপোস্ট বসিয়ে সেখানে সবাইকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা যাচ্ছে না, কারণ প্রত্যেকেই কোনো না কোনো অজুহাত দিচ্ছে। একদিকে যেহেতু দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, শপিং মল খোলা, এখন যারা রাস্তায় বের হয়েছেন তাদের প্রত্যেকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আসলে আপনি কোথায় যাচ্ছেন, তখন তিনি কিন্তু বলছেন যে তিনি তার শপিং মলে যাচ্ছেন কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছেন, এরকম একটি কথা তারা কিন্তু বলছেন। এখন ব্যবসা প্রতিষ্ঠান বা শপিং মলে তাদের তো আসলে আলাদা আইডেন্টিটি বা পরিচয় নিশ্চিত হওয়ার সুযোগ খুব কম, কারণ অনেক প্রতিষ্ঠানই হয়তো তাদের যে কর্মী রয়েছে সেই কর্মীদের পরিচয়পত্র তারা দিতে পারেনি, যার কারণে সেই সুযোগটি নানানভাবে কাজে লাগাচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা রামপুরার যে ইউলিপি রয়েছে সেখানে পুলিশ চেষ্টা করছে যারা জিজ্ঞাসাবাদ করতে, কিন্তু কাউকে সকাল থেকে এখন পর্যন্ত আইনের আওতায় আনা সম্ভব হয়নি। একদমই রিক্সা চলছে, বাইক চলছে, প্রাইভেট কার চলছে, পণ্য পরিবহন যেগুলো সেগুলো তো এমনিতেই আসলে লকডাউনের আওতামুক্ত, সেগুলোও চলছে। লকডাউন পরিস্থিতির কথা যেটি বলছেন সেটি হচ্ছে ঢাকাতে মূলত আসলে লকডাউন বলতে এখন আর কিছু নেই। এখন যেটি আছে সেটি হচ্ছে শুধুমাত্র বাস চলছে না, যদিও যারা শপিং মলে যাচ্ছেন তাদের একটা অংশ দাবি করছেন যে তাদের যেতে আসলে দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে, যেহেতু কাউকে সিএনজিতে করে যেতে হচ্ছে, কাউকে বাইকে করে যেতে হচ্ছে। অতএব এই লকডাউন তুলে দিয়ে যাতে গণপরিবহন চলাচল স্বাভাবিক করা হয় সেটির একটা তারা দাবি যদিও জানিয়েছেন। সত্যিকার অর্থেই সেটি হচ্ছে আমরা যেটি দেখেছি যে রিক্সা চলছে মূল সড়কে, সেখানে দুজন যদি থেকে থাকেন তাহলে হয়তো একজনকে নামিয়ে দিচ্ছেন। এখন কথা হচ্ছে যে রিক্সায় যারা যাচ্ছেন তারা কিন্তু একই পরিবারের সদস্য, অতএব সেই ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা কিংবা না মানা তার উপর খুব বেশি আসলে কিছু একটা আসে যায় না। এবং উদাসীনতার কথা যদি বলি, সাধারণ মানুষের মধ্যে উদাসীনতা রয়েছে, মাস্ক পরলেও সেটি সঠিক স্থানে নেই। অর্থাৎ এই লকডাউন নিয়ে কার্যত আইনশৃঙ্খলাকারী বাহিনী তাদের মতো করে চেষ্টা করে যাচ্ছে, আর আমরা গণমাধ্যম কর্মী যারা খবর সংগ্রহ করতে আসছি তাদের মধ্যে ছাড়া অন্য যে মানুষ রয়েছে অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে এটি নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই। আমরা প্রথম দিকে যেমনটা দেখেছিলাম যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন কঠোর হয়েছিল তখন রাস্তায় যান চলাচল কিছুটা নিয়ন্ত্রিত ছিল। এখন তাদেরও বক্তব্য হচ্ছে যেই মানুষগুলো আসলে বের হচ্ছে তারা নানান অজুহাত দিচ্ছে, যেহেতু সরকার শপিং মল খুলে দিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিয়েছে, এখন সেই মানুষগুলো কিন্তু তাদের কর্মক্ষেত্রে যেতে হবে, কর্মক্ষেত্রে যেতে হলে তাদের নিশ্চয়ই কোনো না কোনোভাবে তারা সেখানে যাবেন। সেই কারণেই মূলত রাজধানীর যে পরিস্থিতি, লকডাউন পরিস্থিতি, সেটি কার্যত ভেঙে পড়েছে। একদম লকডাউন, সর্বাত্মক লকডাউন, কঠোর লকডাউন, কোনো লকডাউন আসলে নেই বললেই চলে। পরিস্থিতি খুবই স্বাভাবিক, সব রকম দোকানপাট খুলছে, মানুষ রাস্তায় যে যার মতো করে বেরোচ্ছে, গাড়ি চলছে, সিএনজি চলছে, প্রাইভেট কার চলছে, শুধুমাত্র বাস চলছে না। তমা আলামিন, আপনি সঙ্গেই থাকুন। এবার আমরা লক্ষ্মীপুরের অবস্থা জানবো সহকর্মী আব্বাস হোসেনের কাছ থেকে। আব্বাস, লকডাউন বাড়ানোর খবরে সেখানে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন এবং বাজারগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে কিনা? লকডাউন যে বৃদ্ধি করার ফলে যে মানুষের মধ্যে যে ধরনের আমরা প্রতিক্রিয়া সেটি আগের মতো রয়েছে। লকডাউন যে বাস্তব যে চিত্র সেটি কিন্তু আমরা দেখতে পাইনি। প্রতিটি হাট বাজারে মানুষের যে ভিড় রয়েছে এবং পাশাপাশি যে মাস্ক বা স্বাস্থ্যবিধি মেনে চলার যে বাধ্যবাধকতা রয়েছে, কিন্তু লকডাউনের যে প্রথম শর্ত কিন্তু সেটি কোনো ক্ষেত্রে মানা হচ্ছে না। এর বাইরেও কিন্তু আমরা এখানকার যে জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলছেন সরকারের যে নির্দেশনা তারা বাস্তবায়নের কাজ করছে, প্রতিটি তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন এবং মানে জরিমানা করা হয়েছে। কিন্তু তাদের যে দাবি যে অনেক ক্ষেত্রে কিন্তু মানা যাচ্ছে না বা মানা হচ্ছে না। কিন্তু আমরা সকাল থেকে আমি কয়েকটি মার্কেটে গিয়েছি, এখন আমি যেখানে রয়েছি এটি লক্ষ্মীপুর শহরের কাঁচা বাজার, এখানে আমরা সকাল থেকে দেখেছি অনেকে কিন্তু বাজার করতে এসেছেন, ক্রেতা বিক্রেতা, কারো বেশিরভাগ মানুষের মুখে কিন্তু আমরা মাস্ক দেখতে পাইনি। স্বাস্থ্যবিধি যে মানা বা সামাজিক দূরত্ব বজায় রেখে যে বেচা কিনা করার কথা সেটি কিন্তু এখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাইনি। তো আসলে যেটি বলতে হয় যে লকডাউন যেটি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে সেটি আসলে কাগজে কলমে রয়ে গেছে। বাস্তব চিত্র যদি আমরা যে হাট বাজার বা মার্কেট গুলোতে গিয়ে দেখেছি সেখানে কিন্তু আসলে লকডাউনের যে চিত্র সেটি আমরা দেখতে পাইনি। কিন্তু আজ পর্যন্ত লক্ষ্মীপুরে যে এই পর্যন্ত করোনা যেমন 24 ঘন্টা 20 জন আক্রান্ত হয়েছে, এর বাইরেও কিন্তু 2762 জন আক্রান্ত হয়েছে, ইতিমধ্যে 51 জনের মতো মারা গেছে এই লক্ষ্মীপুরে। কিন্তু এর বাইরে কিন্তু মানুষের মাঝে যে এক ধরনের যে করোনার যে ভয়াবহতা বা করোনার যে করোনার সংক্রমণ যে প্রতিরোধে যে কাজ করা সেটি কিন্তু মানুষের মাঝে নেই এবং সচেতনতা বলতে আমরা কিছু দেখি না। আসলে লকডাউন বাস্তবে কাগজে কলমের রয়েছে, বাস্তব ক্ষেত্রে কিন্তু লকডাউন মানা হচ্ছে না, এমনকি এখানেও রয়েছে আমাদের লক্ষ্মীপুরে। ঢাকা এবং লক্ষ্মীপুর থেকে লকডাউনের সার্বিক পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।
করোনা মহামারী থেকে পৃথিবীকে রক্ষা করতে উন্নত বিশ্ব ও উন্নয়ন অংশীদারদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন এসকেপের ৭৭তম অধিবেশনে তিনি এই আহ্বান জানান। The pandemic has made many people poorer while many others are করোনা মহামারী বিশ্বজুড়ে স্বাস্থ্য ব্যবস্থা ও অর্থনীতিগুলোকে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশ করোনা মোকাবেলায় সামাজিক সুরক্ষা, চাকরি ধরে রাখা এবং অর্থনীতিকে সুদৃঢ় করতে সরকার এরই মধ্যে প্রায় 14.6 বিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, যা দেশের জিডিপির 4.44%। কোভিড মহামারী থেকে দ্রুত পুনরুদ্ধারে উন্নত বিশ্ব, উন্নয়ন অংশীদার এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসা উচিত। দেশে করোনায় আরো 97 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 61 জন এবং নারী 36 জন। একদিনে আরো নতুন রোগী 3,306 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় 24 ঘন্টায় শনাক্ত 12.82%। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ নিয়ে দেশে প্রাণহানি বেড়ে 11,150 জন। দেশে করোনায় আক্রান্তের হার কমলেও কমছে না মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টায় প্রাণহানি আরও 97 জনের। নতুন রোগী 3,306 জন। 25,786 নমুনা পরীক্ষা বিবেচনায় নতুন শনাক্তের হার 12.82%, যা গত এক মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে 22 মার্চ নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ছিল 11.19। 24 ঘন্টায় মৃতদের মধ্যে 61 জন পুরুষ ও 36 জন নারী। এদের সবাই হাসপাতালে মারা গেছে। মৃত 97 জনের মধ্যে ঢাকা বিভাগেরই ছিলেন 63 জন। বিশেষজ্ঞরা বলছেন, দেশে মৃত্যুর এই উচ্চ হারের কারণ বিদেশ থেকে আসা নতুন ভ্যারিয়েন্টের ব্যাপারে পর্যাপ্ত গবেষণার অভাব। ক্লিনিক্যালি যেই আমরা যে ক্যারেক্টারিস্টিক পাচ্ছি, যেগুলো অত্যন্ত দ্রুত গতিতে রোগীর অবস্থা খারাপ করে ফেলছে এবং সংক্রমণের যে গতিটা অত্যন্ত তীব্র এবং খুব তাড়াতাড়ি এটা ছড়িয়ে পড়ছে এবং রোগীদেরকে আমাদের চিকিৎসা করার সময় দিচ্ছে না। এটাই সবচেয়ে খারাপ দিক, যে আমরা রোগীকে এটা বুঝবো, চিকিৎসা করবো, সেই সময়টা এরা দিচ্ছে না এবং এই জন্য আমাদের ডক্টররা চিকিৎসা করতে হিমশিম খাচ্ছে এবং মৃত্যুর হারটা বেড়ে যাচ্ছে। গত 24 ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন 4,241 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 6,61,693 জন। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা ভাইরাস রোধে পবিত্র ঈদুল ফিতরের নামাজ ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে মসজিদে ঈদের নামাজ আদায় সহ বেশ কিছু নির্দেশনা দিয়েছে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রয়োজনে একই মসজিদে একাধিক জামায়াত করা যাবে। এছাড়া নামাজের সময় মসজিদে কার্পেট বিছানো যাবে না। নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। মুসল্লিদের নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসতে বলা হয়েছে। ঈদের নামাজের জামাতে আসা মুসল্লিকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে। মসজিদের সংরক্ষিত জায়নামাজ এবং টুপি ব্যবহার করা যাবে না। আর ঈদের নামাজ আদায়ের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে অবশ্যই সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। গুলশানের একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় রাতে ওই তরুণের বড় বোন বাদী হয়ে গুলশান থানায় এক শীর্ষস্থানীয় ব্যবসায়ীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। রাজধানীর গুলশান ২ নম্বরের ১২০ নম্বর সড়কের একটি বিলাসবহুল বাসায় থাকতেন মোশাররত জাহান মুনিয়া। গত ২ মাস ওই বাসায় ছিলেন তিনি। ওই বাসা থেকে সোমবার তার লাশ উদ্ধার করে পুলিশ। ওই তরুণী রাজধানীর একটি কলেজের উচ্চ মাধ্যমিকের ২য় বর্ষের ছাত্রী ছিলেন। মোশাররত জাহানের বাড়ি কুমিল্লায়, তার বাবা একজন মুক্তিযোদ্ধা। কিন্তু ওই ফ্ল্যাটে মেয়েটি একাই থাকতেন। বসুন্ধরা গ্রুপের যে এমডি, তার 2 বছরের সম্পর্ক থাকা অবস্থায় 1 বছর ভিকটিমকে তিনি বনানী একটি ফ্ল্যাটে রাখতেন, এই ধরনের তার অভিযোগ করেন। পরবর্তীতে ভিকটিমের সাথে এই যে বসুন্ধরা এমডি, তার পারিবারিক বিভিন্নভাবে তাদের মনোমালিন্য হয়। এই ঘটনা মঙ্গলবার রাত 1:30টার দিকে গুলশান থানায় তরুণীর বড় বোন বাদী হয়ে মামলা করেন। মামলায় আসামি করা হয় এক শীর্ষস্থানীয় শিল্প গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে। তাদের অভিযোগ, ওই তরুণীকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিলেন তিনি। গত 23 তারিখে একটি ইফতার পার্টি ঘটনা হয় সেই বাসায়, এবং এই ইফতার পার্টির ঘটনা থেকে সেখানে যখন ফেসবুকে ছবি আপলোড করা হয়, সেগুলো নিয়ে একটি মনোমালিন্য হয়। মনোমালিন্যের প্রেক্ষিতে ভিকটিম তার বোনের কাছে ফোন করে জানান যে কোনো মুহূর্তে তার যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে
এবং তারা কুমিল্লা অবস্থান করতেন, তাদেরকে দ্রুত ঢাকায় আসার জন্য তারা জানান। তবে এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে চাননি ভুক্তভোগীর পরিবার। সিসি ক্যামেরার ফুটেজ ও ওই তরুণীর ব্যবহৃত ডিজিটাল ডিভাইসগুলো জব্দ করেছে পুলিশ। তারা বলছে মামলার তদন্ত করে প্রকৃত ঘটনা খুঁজে বের করা হবে। এদিকে মোশাররতের মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আবু নোমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন সকাল ৯টার ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া সংবাদে আরো যা থাকছে, কয়েকদিন পর ভারতে কিছুটা কমেছে করোনার মৃত্যু ও শনাক্ত, সার্বিক পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ। ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন বিক্রির নামে কয়েক কোটি টাকার প্রতারণা, বিদেশেও অর্থ পাচার, গ্রেপ্তার ৩ জন। ছয় মাস না পেরোতেই বিতর্কিত কর্মকাণ্ডে বিলুপ্ত হল হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি। রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নেতা কর্মীদের সংশ্লিষ্টতা কমিয়ে আনতে এই পদক্ষেপ। সংগঠনের নেতারা এমন দাবি করলেও এরই মধ্যে সমালোচনা শুরু হয়েছে নবগঠিত ৫ সদস্যের আহ্বায়ক কমিটি নিয়েও। এদিকে সংগঠনের সংস্কার হলেও হেফাজতের ভাবমূর্তি পুনরুদ্ধার কঠিন হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। শাহ আহমেদ শফির মৃত্যুর পর গত বছরের ১৫ নভেম্বর জোনায়েদ বাবুনগরীকে আমির ঘোষণা করে ১৫১ সদস্যের কমিটি গঠন করে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। সাবেক আমির শফির অনুসারী নেতাকর্মীদের না রাখাই শুরুতেই সমালোচনায় পড়ে এই কমিটি। গেল মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে সহিংসতা তাণ্ডবে আবারও সমালোচনায় পড়ে হেফাজতে ইসলাম। সবশেষ বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের কর্মকাণ্ডে আরও বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। এই অবস্থায় রোববার রাতে কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। গুরুত্বপূর্ণ সদস্যদের পরামর্শক্রমে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। সংগঠনের নেতারা বলছেন সংস্কারের দাবি দীর্ঘদিন ধরেই চলছে। সংগঠনের ভিতর থেকে একটা আওয়াজ ছিল যে সংস্কার করো, তো এটা পুরোপুরি সত্য নয়, শুধু একান্ত পলিটিক্যাল চাপে যে করা হয়েছে তা না। সাবেক আমির আহমেদ শফির অনুসারী নেতারা কমিটির বিলুপ্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তবে আহ্বায়ক কমিটিতে আঞ্চলিকতা ও আত্মীয়তা প্রাধান্য পেয়েছে অভিযোগ তাদের। বাবুনগরী মহিবুল্লাহ বাবুনগরী সাহেবের মতো মহান মহান ব্যক্তিত্ব ওরা জিম্মি হয়ে গেছিল, ওরা বন্দী হয়ে গেছিল। সে বন্দিত্ব শালাকে থেকে তারা আমি মনে করি মুক্ত পাচ্ছে। তবে সংস্কারের চেষ্টা হলেও বিতর্কিত কর্মকাণ্ডের জন্য হেফাজতের পুরনো ভাবমূর্তি পুনরুদ্ধার কঠিন হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নিজের অবস্থান নিজেই পরিষ্কার করতে পারছে না এবং রাজনৈতিক দলগুলোর কাছে গুটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর থেকে হেফাজতের বেরিয়ে আসা উচিত। ২০১০ সালে প্রতিষ্ঠা হলেও ৩ বছর পর যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের বিরোধিতা করে আলোচনায় আসে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার ঘটনায় হেফাজতে ইসলামের আহ্বায়ক জুনায়েদ বাবুনগরী সহ ১৫০ থেকে ২০০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০০০ জনের বিরুদ্ধে ৩টি মামলা হয়েছে। গত বৃহস্পতিবার হাটহাজারী থানায় ৩টি মামলা হলেও সোমবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে পুলিশ। ৩টি মামলার মধ্যে চট্টগ্রাম জেলা পুলিশের মামলায় জুনায়েদ বাবুনগরী, মীর ইদ্রিস, নাসির উদ্দিন সহ ১৬ জনের নাম উল্লেখ করে ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। এছাড়া হাটহাজারী থানার অপর ২ মামলায় ১৩২ জনের নাম উল্লেখ করে আরও প্রায় ৩০০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এসব মামলায় গত মাসে হেফাজতের ডাকা হরতালে গাড়িতে অগ্নিসংযোগ, থানা, ভূমি অফিস ও পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়। কুয়েতে দণ্ডিত বাংলাদেশের সাবেক এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের কারাদণ্ড ৪ বছর থেকে বেড়ে ৭ বছর করা হয়েছে। সোমবার তার দণ্ডাদেশ ৩ বছর বাড়িয়েছে কুয়েতের একটি আপিল আদালত। এছাড়া পাপুলকে ২০ লাখ কুয়েতি দিনারের অর্থদণ্ড দেওয়া হয়েছে। কুয়েতে পাপুলের বিরুদ্ধে ঘুষ লেনদেন এবং মানব পাচারের একটি এবং অর্থ পাচারের একটি মামলা করা হয়।
28 জানুয়ারি ঘুষ লেনদেনের দায়ে 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় এবার মানব পাচারের দায়ে 3 বছরের কারাদণ্ড এবং অর্থ জরিমানা করা হলো। অন্যদিকে পাপুলের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা এখনও বিচারাধীন। মানব ও অর্থ পাচারের অভিযোগে গত বছরের 6 জুন কুয়েতের বাসা থেকে গ্রেপ্তার হন পাপুল। দণ্ডাদেশের পর লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য পদ হারান তিনি। কম সময়ে বেশি লাভের ব্যবসা বিটকয়েন বা ভার্চুয়াল মুদ্রা বেচাকেনা। এই সুযোগে গজিয়ে গেছে বেশ কয়েকটি প্রতারক চক্র, যারা বিটকয়েন বিক্রির নামে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এই টাকা পাচার হচ্ছে বিদেশে। সম্প্রতি 3 জনকে গ্রেপ্তারের পর এসব তথ্য দিচ্ছে গোয়েন্দা পুলিশ। ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন। ডিজিটাল এ মুদ্রার অস্তিত্ব কেবল অনলাইন দুনিয়ায়। বিটকয়েন বিশ্বের অনেক দেশে বৈধ হলেও বাংলাদেশে অবৈধ, কিন্তু দেশেও কেনাবেচা করছে একাধিক চক্র। আবার কেনাবেচার নামে চলছে প্রতারণাও। সম্প্রতি রাজধানীর ভাটারা থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে বিএনপির গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। তাদের কাছ থেকে লেনদেনের কাজে ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস ও বেশ কয়েকটি মোবাইল জব্দ করা হয়েছে। গোয়েন্দারা জানাচ্ছে চক্রটি দীর্ঘদিন ধরে বিটকয়েন সহ 9টি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন ও প্রতারণা করে আসছিল। এইটার একটা খারাপ দিক হচ্ছে, ক্ষতিকর দিক হচ্ছে, এই অর্থটুকু কিন্তু অন্য দেশে চলে যাচ্ছে। আবার তারা যখন হয়তো তাদের অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্ট হোক অথবা মোবাইল অ্যাকাউন্টে যখন অর্থটুকু ঢুকতো, তখন আসলে তারা মানে অন্য এক্সকিউজে টাকাগুলি ঢুকাতো। তারা হয়তো দেখাতো কেউ মানে বিদেশ থেকে টাকা পাঠিয়েছে তার কাছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন বিশ্বব্যাপী জঙ্গি অর্থায়ন বা টাকা পাচারের নিরাপদ মাধ্যম এই ক্রিপ্টোকারেন্সি। এর কোনো অস্তিত্ব না থাকায় এটি বন্ধ করা বেশ কঠিন। এটার মাধ্যমে ধরেন বিভিন্ন ধরনের জঙ্গি অর্থায়ন করা সম্ভব এই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। আবার এটার মাধ্যমে আপনার অর্থ পাচার করে দেওয়া সম্ভব, যার কারণে এটা কন্ট্রোল করা দুঃসাধ্য হয়ে যাবে বাংলাদেশের পক্ষে। হয়তো একটা সময় এসে বাংলাদেশ এটাকে বৈধ করে দিতে পারে। অধিক লাভের আশায় প্রযুক্তি সচেতন অনেকে এ ব্যবসায় ঢুকে সর্বস্ব হারাচ্ছেন। এ ধরনের লেনদেন থেকে দূরে থাকার আহ্বান বাংলাদেশ ব্যাংকের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঝিনাইদহের কালীগঞ্জে বেসরকারি ক্লিনিক সেবা থেকে এক নবজাতক চুরি হয়েছে। সোমবার ইফতারের সময় শিশুটি চুরি হয় বলে অভিযোগ পরিবারের। কালীগঞ্জ থানার এসআই আবুল কাশেম জানান, চুরি হওয়া শিশুটি উদ্ধারের চেষ্টা চলছে। কালীগঞ্জ শহরের বলিদাপাড়া গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী শাবানা বেগম বিকেল 3টার দিকে কন্যা সন্তানের জন্ম দেন। তার জন্মের পর অপরিচিত এক নারী কেবিনে আসেন। ইফতারের আগে আলাপ জমিয়ে শিশুটিকে চুরি করে পালিয়ে যায়। খাদ্যশস্যের মজুদ বাড়াতে এবার মিলার ও কৃষকদের কাছ থেকে বেশি দামে ধান চাল কেনা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। চলতি বোরো মৌসুমে ধানের দাম কেজি 27 টাকা এবং আতপ ও সেদ্ধ চাল যথাক্রমে 40 ও 39 টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান মন্ত্রী। সোমবার এক অনলাইনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। করোনা মহামারী ও প্রাকৃতিক দুর্যোগের কারণে গত মৌসুমে কাঙ্ক্ষিত ধান চাল সংগ্রহ করতে পারেনি সরকার। তাই খাদ্যশস্যের মজুদ বাড়াতে এবার সংগ্রহ মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার সকালে এ বিষয়ে এক অনলাইন সংবাদ সম্মেলনের আয়োজন করে খাদ্য মন্ত্রণালয়। চলতি বোরো মৌসুমে 27 টাকা কেজি দরে 6,50,000 টন ধান এবং 11,50,000 টন আতপ ও সেদ্ধ চাল 40 ও 39 টাকা কেজি দরে কেনা হবে বলে জানালেন খাদ্যমন্ত্রী। গতবার 26 টাকা ছিল প্রতি কেজি ধানের দাম, এইবার সেটা বাড়িয়ে 27 টাকা করা হয়েছে এবং চাউলের দাম ছিল 37 টাকা আর আতপ ছিল 36 টাকা। সেই জায়গাতে সিদ্ধ চাউল 40 টাকা প্রতি কেজি এবং আতপ চাল 39 টাকা প্রতি কেজি এটা নির্ধারণ করা হয়েছে। মন্ত্রী জানান, চলতি বছর ধানের উৎপাদন ভালো। কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে লক্ষ্যমাত্রা পূরণে আশাবাদী সরকার। দেশে বোরো ধান সংগ্রহ শুরু হবে আগামী বুধবার থেকে এবং চাল সংগ্রহ শুরু হবে 7 মে থেকে, জানান তিনি। ধান চাল সংগ্রহ শেষ হবে 31 আগস্ট। গত বোরো মৌসুমে 6 লাখ মেট্রিক টন ধান ও 11 লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে সংগ্রহ হয় লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দেশের বিভিন্ন জেলায় বোরো মৌসুমের ধান কাটা শুরু হলেও দেখা দিয়েছে শ্রমিক সংকট। এ বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে সুনামগঞ্জে আছেন আমাদের সহকর্মী জাকির হোসেন, জানবো তার কাছ থেকে। জাকির, শ্রমিক সংকট নিরসনে স্থানীয় প্রশাসন কি ধরনের উদ্যোগ নিয়েছেন? দেখুন, আপনি জানেন সুনামগঞ্জ কিন্তু ব্যুরো ধানের ভান্ডার হিসেবে খ্যাত সুনামগঞ্জকে বলা হয়। তো এবছর সুনামগঞ্জে কিন্তু 2,25,000 হেক্টর জমিতে ব্যুরো আবাদ চাষ করা হয়েছে। তো ইতিমধ্যে আমরা দেখেছি কিন্তু সুনামগঞ্জের যে বৃহত্তর হাওর অঞ্চলে কিন্তু ধান কাটা শুরু হয়ে গেছে। তো ধান কাটা কিন্তু শুরু হয়ে গেল, এবছর কিন্তু করোনার কারণে শ্রমিকের একটা তীব্র সংকট দেখা দিয়েছে। তো এই যে শ্রমিকের যে সংকট, এই সংকটটা নিরসনের জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এবং কৃষি বিভাগের পক্ষ থেকে গত বছর যে হারভেস্টার এবং রিপার মেশিন অর্থাৎ ধান কাটার যে মেশিন আনা হয়েছিল, এই বছর কিন্তু একটু বরাদ্দ একটু বেশি করা হয়েছে। অর্থাৎ এবছর হারভেস্টার এবং রিপার মেশিন প্রায় 4 শতাধিক মাঠে কাজ করছে। তারপরেও কিন্তু আমরা দেখেছি এই অল্প সংখ্যক যে ধান কাটার হারভেস্টার এবং রিপার মেশিন এ দিয়ে কিন্তু আসলে সুনামগঞ্জের মতো এত বড় একটি হাওর অঞ্চলে কিন্তু কোন রকমই আসলে মানে ধান তারা কেটে উঠতে পারছে না। কারণ আপনাকে একটি বিষয় বলে রাখি, এই সময়কালে কিন্তু আমরা দেখেছি অন্যান্য বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 50-60 হাজার শ্রমিক কিন্তু সুনামগঞ্জে ধান কাটার জন্য আসে। এবছর কিন্তু এখন পর্যন্ত আমাদের জেলা প্রশাসনের সূত্র মতো প্রায় মাত্র 20,000 শ্রমিক এসেছে। যে 20,000 শ্রমিক এবং ধান কাটার যে মেশিন, এটা কিন্তু খুব একটা আসলে পুষিয়ে উঠতে পারছে না, যার ফলে অতিরিক্ত টাকা দিয়ে কিন্তু এই যে সুনামগঞ্জে যে বড় বড় কৃষকরা আছে তারা কিন্তু মানে শ্রমিক দিয়ে ধান কাটার চেষ্টা করছে। তো আসলে সার্বিকভাবে বলা যায় যে যদি আবহাওয়া এখন বর্তমানে যে অবস্থা আছে এরকম এই আবহাওয়া যদি ভালো থাকে তাহলে যে পরিমাণ শ্রমিক এবং ধান কাটার মেশিন রয়েছে তা দিয়ে ধান গড়ে তুলতে পারবে কৃষকরা। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে ধান কাটার শ্রমিক সংকট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। যুক্তরাষ্ট্র ও ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে করোনার প্রভাব বেড়ে যাওয়ায় তৈরি পোশাক শিল্পের ক্রয়াদেশ অর্ধেকের নিচে নেমে এসেছে বলে দাবি করেছে বাইং হাউসগুলো। এছাড়াও দেশে লকডাউন সহ বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে পণ্য শিপমেন্টেও সমস্যায় পড়ছেন উদ্যোক্তারা। বিশেষজ্ঞরা বলছেন ক্রয়াদেশ বাড়াতে পোশাক খাতের সংগঠনগুলোকে একত্রিত হয়ে কাজ করতে হবে। করোনার কারণে প্রায় 1.5 বছর ধরে বিশ্ব অর্থনীতিতে মন্দা বিরাজ করছে। এ অবস্থায় তৈরি পোশাক শিল্পের ক্রেতা দেশগুলোতে করোনার প্রভাব বেড়ে যাওয়ায় ক্রয়াদেশ বাতিলের পাশাপাশি স্থগিত করা হয়েছে। এছাড়া দেশেও করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে পণ্য উৎপাদন ও শিপমেন্ট নিয়ে বিপাকে পড়েছেন উদ্যোক্তারা। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি সংকটে পড়েছে ছোট ছোট বাইং হাউসগুলো। ক্রয়াদেশ কমে যাওয়া, পণ্যের দাম কমা সহ নানা কারণে এরই মধ্যে বন্ধ হয়েছে বেশ কিছু বাইং হাউস। তবে যারা এখনো ব্যবসা করছেন তারা কোনো মতে টিকে আছে বলে দাবি ব্যবসায়ীদের। বাইরে এক নতুন করে বিজনেস প্লেস করতে পারতেছে না, এজ এ রেজাল্ট আমাদেরও বিজনেস কমে আসছে। আমরা যদি ছোট ছোট অর্ডার শিপমেন্ট করতে পারি এজ এ বাইং হাউস, আমরা বিভিন্ন ছোট ছোট প্রোডাকশন হাউস থেকে করে আমরা শিপমেন্ট করে দিতে পারতাম। অতীতের মতো অবহেলা না করে এখনই যদি তড়িৎ ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমাদের মার্কেটিং ব্যবস্থা ভেঙে পড়বে। আর মার্কেটিং ব্যবস্থা ভেঙে পড়লে বাংলাদেশে যত বিনিয়োগী গার্মেন্টসের জন্য করা হোক না কেন তাকে টিকিয়ে রাখা মুশকিল হবে। অর্থনীতিবিদরা বলছেন করোনার সবচেয়ে বেশি আক্রান্ত তৈরি পোশাক খাতের ক্রেতা দেশগুলো, যার কারণে অর্ডার কমিয়ে দিয়েছেন তারা। ব্যবসা টিকিয়ে রাখতে তাই পোশাক সংগঠনগুলোকে একসঙ্গে কাজ করার পরামর্শ এই অর্থনীতিবিদের। অ্যাসোসিয়েশনগুলো যৌথভাবে ব্র্যান্ড বা রিটেইলারের কাছে লিখতে পারেন যে বাংলাদেশের ক্ষেত্রে কোভিড পূর্ববর্তী সময়কালে যে পরিমাণ তারা অর্ডার নিতেন সেই রেশিওতে বাংলাদেশ থেকে তারা যাতে অর্ডার নেওয়া বৃদ্ধি করে। এছাড়াও বাইং হাউসগুলোকে টিকিয়ে রাখতে সার্ভিস সেক্টরে অন্তর্ভুক্ত করে সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়ার দাবি ব্যবসায়ীদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মার্চ এপ্রিল 2 মাস ইলিশ সহ সব ধরনের মাছ ধরা বন্ধ থাকলেও প্রণোদনা পাননি ভোলার জেলেরা। শাস্তিমূলক ব্যবস্থার পরও বিকল্প কর্মসংস্থান না পেয়ে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারে নামছেন তারা। কর্মসূচি সফল করতে শিগগিরই প্রণোদনার কথা জানিয়েছে মৎস্য বিভাগ।
ইলিশ সহ অন্য মাছের বেড়ে ওঠার জন্য দেশের ৬টি অভয়াশ্রমে মার্চ এপ্রিল ২ মাস সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ রয়েছে। এই ২ মাস জেলেদের প্রণোদনা দেওয়ার কথা থাকলেও তা পাচ্ছেন না। অভাবের তাড়নায় নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার ২টি অভয়াশ্রমে মাছ শিকারে নামছে জেলেরা। টিভি ঘোষণাতে শুনছি যে আমাদের চাল দিব, আপনারা নদীর কাছে যাবেন না। এবার আমরা কোনো চাল টাল কিছু পাই না, রাস্তা আটটা আছি আর ঘুরতে আছি। আমি মাছ ধরি না নদীতে অভিযানের কারণে, এখন আমার বহুত কিছু চাল টাইল দিবে কইছে, এখন কিছুই দিতেছে না। চেয়ারম্যান মেম্বারের ধরে যাইলে কত মগর লাগে সাহায্য আসে না আমার ধরে, তাহলে আমরা বাঁচুন কি করে? জাটকা সংরক্ষণ কর্মসূচি সফল করতে প্রশাসন, জেলা পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগের অভিযান চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। অভিযানে জেলেদেরকে অর্থদণ্ড, কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তারপরও জেলেদেরকে মাছ শিকার থেকে বিরত রাখা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় তাদের জন্য প্রণোদনা জরুরি বলে মনে করছেন মৎস্য কর্মকর্তারা। অভয়াশ্রমে নিষেধাজ্ঞার বিপরীতে আসলে জেলেদেরকে বিশেষ কোনো প্রণোদনা দেওয়া হয় না, তবে যেন ভোলার সমস্ত জেলেরা এই ২ মাস অভয়াশ্রমে নিষেধাজ্ঞার বিপরীতে চালের প্রণোদনা সহ অন্য কোনো কিছু প্রণোদনা পায়, তার প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যেই প্রেরণ করা হয়েছে। দেশে প্রতি বছর ৫ লাখ মেট্রিক টন ইলিশ আহরণ হয়, যার ১.৫ লাখ টনই পাওয়া যায় ভোলা থেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রচণ্ড তাপদাহে ব্যাহত হচ্ছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলার জনজীবন। এ বিষয়ে আরো জানাতে মেহেরপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী রাজিবুল হক। রাজীব, মেহেরপুরে আজ গরম কেমন পড়েছে এবং তাপমাত্রা জনিত কোনো ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে কিনা সেখানে? তাপপ্রবাহ বইছে, সেটা আস্তে আস্তে তীব্র তাপদাহ রূপান্তরিত হয়েছে। গত ৩ দিন ধরে আসলে এই এলাকার যে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করে, যার ফলে কিন্তু এই এলাকার মানুষের জনজীবন অস্বস্তিতে পড়েছে। বিশেষ করে তীব্র তাপের কারণে যারা দিনমজুর বা খেটে খাওয়া মানুষ, তারা শুধুমাত্র আসলে বাইরে বেরোচ্ছে এবং বিশেষ প্রয়োজন তারা আসলে অনেকেই ঘর থেকে বেরোচ্ছে না। আমি যদি আপনাকে দেখাতে চাই যে আসলে যে সড়কগুলো আছে, সড়কগুলো কিন্তু রোদের তাপ বাড়তে থাকলে এই সড়কগুলো কিন্তু একসময় ফাঁকা হয়ে যায়। এখন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা শুধুমাত্র সকল দিনমজুর, যারা এইখানে শুধুমাত্র জীবিকার তাগিদে আসলে এই সড়কে এসছে এবং রোদ যত বৃদ্ধি পাবে এখান থেকে তত মানুষ হয়তো ফাঁকা হয়ে যাবে আস্তে আস্তে। তো এই অবস্থায় কিন্তু মানুষ স্বস্তি পেতে, আর এছাড়াও ফসল চাষের ক্ষেত্রে দেখা দিচ্ছে বিরূপ প্রভাব, যার ফলে কৃষকরা শ্রমিকদের যে পাটের জমি, সেই জমিতে কাজ করতে পারছেন, তার ফলে কিন্তু পাট চাষের কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত সম্ভাবনা আশা করছে তারা। তবে আবহাওয়া কিন্তু এখন পর্যন্ত আরো বেশ কয়েকদিন হয়তো এই তীব্র তাপ দেওয়ার পরে থেকেই হয়তো বা বৃষ্টি হতে পারে। তাপদাহ নিয়ে মেহেরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হক। ১ সপ্তাহ ঊর্ধ্বমুখী থাকার পর ভারতে কিছুটা কমেছে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা। সোমবার দেশটিতে প্রায় ৩,২০,০০০ রোগী শনাক্ত হয়েছে। গত ২ দিন এই সংখ্যা ছিল ৩.৫ লাখের আশেপাশে। সোমবার ভারতে মারা গেছে ২,৭৬৪ জন, যা ২৪ ঘন্টায় বিশ্বের সর্বোচ্চ। এদিকে ভারতে করোনার ভয়াবহতার উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশটির সংকট মোকাবেলায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন WHOর মহাসচিব টেড্রোস অ্যাডানম গেব্রিয়াসুস। এদিকে করোনা সংক্রমণ রোধে ভারতের পাঞ্জাব, কর্ণাটক সহ বিভিন্ন রাজ্যে জারি করা হয়েছে কারফিউ এবং লকডাউনের মতো পদক্ষেপ। বিশ্ব করোনায় একদিনে 10,500-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো 31,33,000। নতুন প্রায় 6.25 লাখ রোগী নিয়ে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 14,84,00,000-এর বেশি। 24 ঘন্টায় ব্রাজিলে মারা গেছে 1,279 জন, নতুন শনাক্ত 29,000-এর বেশি। ইরানে সোমবার 496 জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী 21,000। এছাড়া যুক্তরাষ্ট্রে বেড়েছে একদিনের মৃত্যুর সংখ্যা। 24 ঘন্টায় সেখানে মারা গেছে 441 জন। আগের দিন এই সংখ্যা ছিল 273 জন। এছাড়াও কলম্বিয়া 448, আর্জেন্টিনায় 443 এবং ফ্রান্সে 398 জনের মৃত্যু হয়েছে। এদিকে সংক্রমণ কমায় প্রায় 2 মাস পর ইতালিতে খুলে দেওয়া হয়েছে রেস্তোরাঁ, ব্যবসা প্রতিষ্ঠান সহ প্রায় সবকিছু। করোনায় আক্রান্তদের শরীরে তৈরি হচ্ছে না অ্যান্টিবডি, তাই ফিরে আসছে করোনা। সমীক্ষার ভিত্তিতে এমন তথ্য দিয়েছে ভারতের কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ CSIR। এতে বলা হয়, করোনার দ্বিতীয় ধাপে পরিস্থিতি অবনতির একমাত্র কারণ অ্যান্টিবডির অনুপস্থিতি। টানা 6 দিন ধরে ভারতে দৈনিক করোনা আক্রান্ত 3 লাখের বেশি। দৈনিক সংক্রমণে বিশ্বে 1 নম্বর অবস্থানে দেশটি। সংক্রমণ বাড়ায় করোনা ট্রিপল মিউটেন্ট ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন। এবার দ্বিতীয়বার
সংক্রমিত হওয়াকে মূল কারণ হিসেবে দেখছে ভারতের কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ CSIR। তাদের দাবি, আক্রান্ত শরীরে তৈরি হচ্ছে না অ্যান্টিবডি। ভারতের 17 রাজ্য ও 2 কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 10,427 জনের উপর সমীক্ষা চালায় CSIR। এতে দেখা গেছে মাত্র 10.14% মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে না উঠলে শুধুমাত্র টিকা ও ওষুধের সাহায্যে করোনাকে পরাজিত করা কঠিন। CSIR এর গবেষক শান্তনু সিং জানান, গবেষণায় দেখা গেছে নিউক্লিও ক্যাপসিড প্রোটিন বিরোধী অ্যান্টিবডি সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে অ্যান্টিবডি তৈরির পরেও প্রায় 20% মানুষের দেহে 5 থেকে 6 মাস পর কার্যকারিতা কমে যায়। ফলে দ্বিতীয়বার সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 23 বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও চেলসি। ফাইনালের পথে এগিয়ে যেতে ঘরের মাঠে জয়ের বিকল্প ভাবছে না লস ব্লাঙ্কোস। অন্যদিকে টমাস টুখেলের অধীনে স্বপ্নবাজ চেলসি অ্যাওয়ে ম্যাচে নামবে জয়ের খোঁজে। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। স্পেনের রাজা রিয়াল মাদ্রিদ, লন্ডনের জায়ান্ট চেলসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে মুখোমুখি 23 বছর পর। ডাগআউটে জিদান টুখেলের মনস্তাত্ত্বিক লড়াই। লড়াইটা এমন সময়ে যখন সুপার লিগ ইস্যুতে উত্তাল ইউরোপের ফুটবল। পরিসংখ্যান শক্তিমত্তার হিসেবে রিয়াল উপরের সারিতে, কিন্তু চেলসিও এবারে স্বপ্নের পথে এগিয়েছে সবাইকে অবাক করে। হ্যাজার্ডের জন্য বিশেষ উপলক্ষ, লড়াইটা সাবেক ক্লাবের বিপক্ষে। চোটের কারণে রামোস, ভাস্কেস, মেন্ডিকে মিস করবে রিয়াল, তবে টনি ক্রুসের ফেরা জিদানের জন্য স্বস্তির। আমার মনে হয় না চেলসি রক্ষণাত্মক খেলবে। ওরা পরিপূর্ণ দল, রক্ষণ সামলে আক্রমণও করবে। আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি, মাঠের খেলায় তা প্রয়োগ করতে চাই। চেলসি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল 2012-তে। সেবার মৌসুমের মাঝপথে দায়িত্ব নিয়ে সফল হয়েছিলেন রবের্তো দি মাত্তেও। এবার টমাস টুখেলের স্বপ্নবাজ দ্য ব্লুজ। কোভাসিচকে ছাড়া ফিট স্কোয়াড ইংলিশ জায়ান্টের। রিয়াল বড় দল, ইউরোপিয়ান টুর্নামেন্টে ওরা অনেক এগিয়ে, তবে দল নিয়ে আমি আত্মবিশ্বাসী। আশা করি ছেলেরা আস্থার প্রতিদান দেবে। ফাইনালের পথে এগিয়ে যেতে রিয়ালের বাড়তি প্রত্যাশা কারিম বেনজেমার কাছে। চেলসির ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারেন টিমো ভের্নার কিংবা কাই হাভার্টস। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের 14 নম্বর সেমিফাইনাল, বিপরীতে 8 বার শেষ 4-এ চেলসি। ইউরোপিয়ান প্রতিযোগিতায় দুই দলের আগের 3 দেখায় 2 জয় দ্য ব্লুজের। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হারের চক্র ভেঙে নতুন শুরুর আশা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের পর উজ্জীবিত বাংলাদেশ দল। পারফরম্যান্সের পাশাপাশি অধিনায়ক মুমিনুল হকের সাহসে সিদ্ধান্তে খুশি কোচ এবং ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। 2 ইনিংসে ব্যর্থ হলেও ওপেনার সাইফ হাসানকে আরেকটা সুযোগ দেওয়ার পক্ষে তিনি। দেশে কিংবা দেশের বাইরে সাদা পোশাকে নাবিশ্বাস উঠছিল। টানা হারের সমালোচনায় মাঠে মনোযোগ রাখা চ্যালেঞ্জিং ছিল ক্রিকেটারদের। সেই মুহূর্তে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ড্র ক্রিকেটার ম্যানেজমেন্টকে দিয়েছে প্রশান্তি। প্রথম ইনিংসে তামিম, শান্ত ও মুমিনুলের দায়িত্বশীল ব্যাটিং চোখ এড়ায়নি। তবে মুমিনুলের সাহসী সিদ্ধান্ত প্রশংসা কুড়িয়েছে। সবুজ উইকেটে টস জিতে ব্যাটিং নিয়ে বড় সংগ্রহ করে বাংলাদেশ। একাদশও ছিল পরিপক্কতার ছাপ। 6 ব্যাটসম্যান আর 5 বোলার রেসিপিতে এসেছে সাফল্য। 5 জন বোলার থাকার কারণে আমরা এই 2 দিন বা আড়াই দিন যতটুকু ফিল্ডিং করেছি, পুরোটা সময় কিন্তু আমাদের বডি ল্যাঙ্গুয়েজ খুব ভালো ছিল। ক্যাপ্টেনের হাতে একটা অপশন ছিল, সবসময় কেউ না কেউ আছে এবং ফ্রেশ অবস্থায় কেউ না কেউ বোলিং করতে আসছে। এই ধরনের উইকেটে টসে জিতে কিন্তু আমরা কখনোই ব্যাটিং নেই না। আমাদের স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে এখান থেকে ফিল্ডিং এ চলে যাওয়া, বোলিং এ চলে যাওয়া। সেখান থেকে যে আমরা না করে যে আমরা ব্যাটিং নিয়েছি, এটাকে দারুণ সাহসের পরিচয় দিয়েছি ক্যাপ্টেন। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টেস্ট, উইকেটে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। সেক্ষেত্রে গেম প্ল্যানে পরিবর্তন আনবে কি ম্যানেজমেন্ট? ওপেনিং এ তামিমের পার্টনার সাইফ হাসান 2 ইনিংসে হতাশ করলেও তাকে আরো একটা সুযোগ দেওয়ার পক্ষে নাজমুল আবেদিন। যেহেতু সাইফ একটা ম্যাচ খেলেছে, আমার মনে হয় না যে আরো একটা সুযোগ না দিয়ে ওকে সরিয়ে দেওয়াটা খুব ভালো একটা কাজ হবে। যদিও সবাই চাইবে যে সাদমান খেলুক, আর সাদমান
ইতিমধ্যে ভালো খেলেছে এবং সাইফ ভালো খেলেনি। আমার মনে হয় সাইফের কনফিডেন্সটা ঠিক রাখার জন্য ওকে আরেকটা সুযোগ দেওয়া উচিত। পাল্লেকেলের নিষ্প্রাণ উইকেটে গতি আর আগ্রাসনে লেটার মার্ক পেয়েছেন তাসকিন। ইবাদত একটা উইকেট পেলেও রাহি থেকেছেন উইকেট শূন্য। কন্ডিশন বিবেচনায় শেষ টেস্টে নতুন কাউকে দেখে নেওয়ার সুযোগ ম্যানেজমেন্টের। সেক্ষেত্রে তরুণ সেন্সেশন শরীফুল ইসলামকে এগিয়ে রাখছেন নাজবুল আবেদিন। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রুক্ষ বৈশাখ আর করোনা থাবায় ভয়ার্ত জীবন রাঙিয়ে দিতে হাজির কৃষ্ণচূড়া। জনজীবনের শঙ্কা উৎকণ্ঠা থাকলেও প্রকৃতি চলছে তার আপন মহিমায়। তাই তো লকডাউনের রাজধানী সেজেছে রক্তলাল কৃষ্ণচূড়ায়। সংসদ ভবন, রমনা, হাতের ঝিল সহ বিভিন্ন এলাকায় চোখে পড়ে কৃষ্ণচূড়ার লাল আগুন। সংসদ ভবনের ক্রিসেন্ট লেক সংলগ্ন সড়কটি এখন কৃষ্ণচূড়ার সবচেয়ে বড় বিজ্ঞাপন। পথের দুধারে ছাতার মতো মেলে থাকা গাছের ডালপালায় অগণিত ফুলের অবারিত উচ্ছ্বাস, গাছে গাছে বিচ্ছুরিত রক্তিম আভা। করোনায় মন খারাপের সময়ও নীরবে সৌন্দর্য বিলাচ্ছে কৃষ্ণচূড়া। ঝলমলে রঙের খেলা আর কখনো কখনো বাতাসের সোদা গন্ধে আপন ছন্দ তুলে ধরেছে প্রকৃতি। কনক্রিটের ছাই রঙের ঢাকাকে রূপসী করে তুলতে কৃষ্ণচূড়ার অবদানই সবচেয়ে বেশি। এর মায়াবী আহ্বানে করোনাকালেও সাড়া দেন সব বয়সী মানুষ। একটা লকডাউনে গৃহবন্দী হয়ে থাকা, একঘেয়েমি একটা অবস্থা, এতে আমার মনে হয় মানুষ বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। এই ফুলের সমাহার, এই কৃষ্ণচূড়া ফুলের যে একটা লাল সৌন্দর্য, এই পরিবেশে প্রত্যেকেরই আসা উচিত তার মনোবল বৃদ্ধির জন্য। কালবৈশাখীর রুদ্র তাণ্ডব, কখনো রোদের খরতাপ নিয়ে গ্রীষ্ম। এ সময় রাজপথে দুপাশে কৃষ্ণচূড়া ছাড়াও দেখা মেলে কুর্চি, জারুল, সোনালু, কনকচূড়া। তাপদাহের ক্লান্ত নয়নে প্রশান্তির বার্তা কৃষ্ণচূড়া। উঁচু আসনে লাল বসনে রানীর বেশে প্রকৃতির মাঝে অনন্য মাত্রা যোগ করে। শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসাবে সেটা ট্রপিক্যাল যতগুলো কান্ট্রি আছে মোটামুটি সব দেশে এটা, বিশেষ করে পার্ক, বাগান, এভিনিউ ইত্যাদিতে এটা মানুষ রোপণ করেছে। তো সেক্ষেত্রে বাংলাদেশেও কিন্তু এটার আবেদন কিন্তু কম নয়। খরতাপে যখন গ্রীষ্মের প্রকৃতি প্রায় শুষ্ক, তখনই তার যে মাতোয়ারা রং প্রকৃতিকে বিমোহিত করে তোলে। আবেগ ভালোবাসার কৃষ্ণচূড়া বাংলা মূল্যকে এসেছে মাত্র ৩ বছর আগে। নিসর্গবিদরা জানান ১৯ শতকের প্রথম দিকে আফ্রিকার মাদাগাস্কার থেকে ইউরোপ হয়ে উপমহাদেশে এসেছে কৃষ্ণচূড়া। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিরতিহীন 1 ঘন্টার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 6 দিন ধরে অক্সিজেন রপ্তানি করছে না ভারত। করোনা সংক্রমণ বাড়লে সংকটের শঙ্কা, বিকল্প আমদানির পরামর্শ। 9টি করোনা হাসপাতালে 375 কোটি টাকার অনিয়ম, বেশি দামে পণ্য ক্রয়, সরঞ্জাম না পেয়ে বিল পরিশোধ। গুলশানের ফ্ল্যাটে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার, শীর্ষস্থানীয় ব্যবসায়ীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা। হেফাজতে ইসলামের নতুন আহ্বায়ক কমিটি নিয়ে চলছে সমালোচনা, আঞ্চলিকতা ও স্বজনপ্রীতির অভিযোগ। করোনায় ভয়ার্ত মনে শান্তি ফেরাতে রাজধানীতে হাজির রক্তলাল কৃষ্ণচূড়া, তাপদাহে ক্লান্ত চোখে প্রশান্তির বার্তা। আর ছিল এখনকার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।